যে এই স্যানিটারি ন্যাপকিনের যে কনসেপ্টটা বা এই যে এটা নিয়ে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের কোনো ব্যাপারই নয়। কারণ মানে এই ধরনের কমেন্ট একদমই কাঙ্ক্ষিত নয় ওনার মতো মানুষের কাছ থেকে। তো কারণ এটা একদম একটা সাধারণ বায়োলজিক্যাল ব্যাখ্যা বা সাধারণ বায়োলজিক্যাল একটা ঘটনা। না, মানতে পারলাম না। রিসেন্টলি একটা নিউজ চ্যানেলের ইন্টারভিউতে মমতা শঙ্কর একটা কথা বলেছিলেন, যে কথাটার পরিপ্রেক্ষিতে অ্যাজ এ বায়োলজি টিচার দীর্ঘদিন ধরে বায়োলজির সাথে যুক্ত থাকার জন্য আমার মনে হলো যে আমার এই বিষয়ে একটা প্রতিক্রিয়া দেওয়া উচিত বা সাধারণ মানুষজনদের কিছু জিনিস জানানো উচিত। তো এখন ব্যাপার হলো যে মমতা শঙ্কর যেটা বলতে চেয়েছিলেন, অভিনেত্রী মমতা শঙ্করের কথা বলছি, উনি যেটা বলতে চেয়েছিলেন বা বলেছেন সেটা হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন এগুলো হচ্ছে বাড়ির বাবা দাদা এনাদের দিয়ে বা মানে মেয়েদের না কেনানোই উচিত বা ইত্যাদি ইত্যাদি, এই টাইপের একটা মন্তব্য উনি করেছেন। বা একটা গোপনীয় জিনিস বা এইরকম টাইপের উনি একটা মনোভাব প্রকাশ করেছেন, যেটা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে বহুজন প্রতিবাদ করেছেন। তো এই পার্টিকুলার এই কমেন্টটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। অ্যাজ এ বায়োলজি টিচার আমার মনে হলো এই ব্যাপারটা একটু আপনাদের সকলকে জানানো উচিত, আমার ছাত্রছাত্রীদের জানানো উচিত, বা হয়তো এই ভিডিওটা জেনারেল অডিয়েন্স যারা দেখছেন তাদেরকেও আমি এই ভিডিওটার মাধ্যমে কিছু জানাতে চাইছি। ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন। তো ব্যাপার হলো যে এই যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে উনি যে কমেন্টটা করেছেন, আমি সত্যি কথা বলতে কি এই কমেন্টটার সাথে আমি সহমত নই। কেন সহমত নই তার কারণ হচ্ছে যে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা যেটাকে চলিত ভাষায় পিরিয়ড বলা হয়, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা যেমন প্রত্যেকদিন মলমূত্র ত্যাগ করছি, বিভিন্ন মানুষজন যেমন মলমূত্র ত্যাগ করছে, তেমনি এটাও মেয়েদের শরীরে একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তফাৎ এটাই যে এটা গড়ে মাসে একবার করে হয়। তো আমি এই ভিডিওটার মাধ্যমে কেন আমি ওনার মতবাদটা মানে সমর্থন করছি না সেটা যেমন বলতে চাইছি, বা একটু একটু ছোট্ট করে একদম সহজ ভাষায় বিভিন্ন জেনারেল অডিয়েন্সও হয়তো এই ভিডিওটা দেখছেন যারা, ওনাদের উদ্দেশ্যে আমি খুব সহজ ভাষায় জিনিসটা একটু বোঝাতে চাইছি যে কেন আমি এটাকে একটা নর্মাল একদম অত্যন্ত স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলছি। দেখুন, মেয়েদের শরীরে মোটামুটি একটা মেয়ের যখন 10 থেকে 12 বছর বয়স হয় তখন তার দেহে একটা প্রথম পরিবর্তন আসতে শুরু হয়। এই পরিবর্তনের একটা প্রধান রূপ হচ্ছে তার এই মেনস্ট্রুয়াল সাইকেল, বা যেটাকে চলিত ভাষায় পিরিয়ড বলা হয় বা বাংলা ভাষায় মাসিক বলা হয়। তো এটা কি না, গড়ে 28 দিন অন্তর তার শরীরে একটা চেঞ্জ হয়, এবং যার জন্য প্রতি মাসে গড়ে 2 থেকে 3 দিন বা 4 দিন তার দেহে মানে তার যে ব্লিডিং হয়, তার দেহ থেকে রক্তপাত হয়, এবং প্রশ্নটা হচ্ছে এই রক্তপাতটা কেন হচ্ছে, আমি জিনিসটা একটু আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে ভিডিওটা দেখুন। তো এই যে মাসিক চক্রের যে কথাটা বলছি, এটা হয় গড়ে 28 দিন। এবার 28 দিন মানে কিন্তু এটা মানে সেই অঙ্কের হিসেবে 28 দিনই হবে এরকম কোনো ব্যাপার নেই। কোনো মেয়ের ক্ষেত্রে এটা 24 দিনও হতে পারে, কোনো মেয়ের ক্ষেত্রে এটা হয়তো 32 বা 36 দিনও হতে পারে। কিন্তু এটা যদি হয় যে এই মাসে ধরুন 40 দিন হচ্ছে, তারপর পরের মাসে 20 দিন হচ্ছে, সেক্ষেত্রে তার মেয়েটার দেহে কোনো সমস্যা আছে বলে ধরে নেওয়া যেতে পারে। তাকে কিন্তু গাইনোকোলজিস্টের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তখন ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে মানে একটা মেয়ে যখন মোটামুটি ধরুন 10-12 বছর বয়স হলো, তো তখন থেকে মানে বিবর্তনের মাধ্যমে, মানুষ তো দীর্ঘদিন ধরে আমরা একটা বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হওয়া জীব, তো প্রকৃতিগতভাবে তার দেহে সন্তান উৎপাদন ক্ষমতাটা তখন থেকে তৈরি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। আর সেই সন্তান উৎপাদন ক্ষমতারই একটা রূপ বলতে পারেন, সেটা হচ্ছে এই মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড যেটাকে বলছে। এটা 28 দিন হয়। এই 28 দিনটা কিরকম আমি একটু একটা গ্রাফের মাধ্যমে বা একটা ড্রয়িং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো এইটাকে ধরুন আমি 0 দিন ধরলাম, আর এইটাকে ধরুন আমি 28 দিন ধরলাম, এর মাঝে হাফ মোটামুটি ধরুন এইটা 14তম দিন, ঠিক আছে। এবার এই যে একটা মেয়ের যে 28 দিনের যে পিরিয়ড যেটাকে বলছি আমরা, এই 28 দিনের পিরিয়ডটা আমরা অ্যাকচুয়ালি 4টে ভাগে ভাগ করতে পারি। আমরা অ্যাকচুয়ালি 4টে ভাগে ভাগ করতে পারি। তো ভাগগুলো কি কি আমরা একটু দেখে নিই। তো ভাগগুলোর মধ্যে যেগুলো প্রথমে আসবে 0 থেকে 5 দিনের মধ্যে একটা ভাগ। এই সময়টাই, এই 0 থেকে 5 দিনের যে ভাগটা, এই সময়টাই কিন্তু মহিলাটার দেহে অ্যাকচুয়ালি যেটাকে পিরিয়ড বলা হয় বা ব্লিডিং বলা হয়, এটা হয়। এবং এই সময়
মানে শারীরিক যন্ত্রণা কম বেশি সব মেয়েরই হয়ে থাকে, তবে কোনো কোনো মেয়ের ক্ষেত্রে যন্ত্রণাটা মারাত্মক লেভেলের হতে পারে। সেক্ষেত্রে তাকে কিছু ওষুধ মানে ওষুধ অনেক সময় তাকে নিতে হয়, বা এই যন্ত্রণাটা মেনলি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য। ব্যথা কমাতে মেফেলেমিক অ্যাসিড ব্যবহার করা হয়, ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এখন এইটা গেল 0 থেকে 5 দিন। এই সময় কি হচ্ছে, অ্যাকচুয়ালি স্ত্রী জননতন্ত্রকে দেখতে কিছুটা এই ছবিটার মতো বা এই ছবিটার মতো, এবং এইটা হচ্ছে একটা মেয়েদের শরীরে দুটো ডিম্বাশয় থাকে। এটা হচ্ছে একটা ডিম্বাশয়, এবং এইটা হচ্ছে আর একটা ডিম্বাশয়। এবং এই যে স্ট্রাকচারটা, এই জায়গাটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান নালী বলা হয়। এই জায়গাটার নাম কি বলা হয়? ফ্যালোপিয়ান নালী বলা হয়। তো এখন হয় কি, প্রত্যেক মাসে অল্টারনেটিভলি মানে হচ্ছে এই মাসে ধরুন জানুয়ারি মাসে, এইটা থেকে জানুয়ারি মাসের ক্ষেত্রে বলবো না, ওই 28 দিন সাইকেল অনুযায়ী মাস ধরতে হবে এক্ষেত্রে। তো ধরুন কোনো মাসে এইটা থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, গিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবং কোনো মাসে এইটা থেকে ডিম্বাণু তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে পরের মাসে আর কি। তো ডিম্বাণুটা তৈরি হয়ে কোথায় যায়? ডিম্বাণুটা তৈরি হয়ে এইরকম জায়গায় এসে ওয়েট করে। কতক্ষণ ওয়েট করে? মোটামুটি বলা হয় 72 ঘন্টা, কিন্তু 72 ঘন্টাও নয়, তারও কম ওয়েট করে। ঠিক আছে, মানে কিসের জন্য ওয়েট করে না, শুক্রাণুর জন্য ওয়েট করে। শুক্রাণুর জন্য ওয়েট করে। তো শুক্রাণু কি হয়, ধরুন একটা মেয়ে 10 বা 12 বছর বয়সে তার প্রথম মাসিক চক্র হলো। এবার প্রথম যখন তার মাসিক হচ্ছে, তার সেই মেয়েটা হয়তো বিবাহ করছে মোটামুটি ধরুন 28 বা 30, বা তারপর তার ইচ্ছা মতো সে ধরুন বেশ কিছু বছর বাদে বিবাহ করছে। তো বেশ কিছু বছর বাদে যখন সে বিবাহ করছে, তার মানে ধরুন এই মেয়েটি যদি 12 বছর বয়সে পিরিয়ড শুরু হয়ে থাকে, তারপর তার 30 বছর, 32 বছর বা 28 বছর, সে যেমনই বিবাহ করুক না কেন, তার মানে এই যে প্রায় 10-12 বছর, 14 বছর এই সময়টা, তাহলে তার দেহে নিষেক হচ্ছে না, অর্থাৎ তার দেহে শুক্রাণু আসছে না। শুক্রাণু না আসার জন্য প্রত্যেক মাসে কি হবে, মানে প্রত্যেক মাসে এরা মাসিক চক্র চলবে, এবং মাসিক চক্র চলার জন্য এই ডিম্বাণুটা শুক্রাণুর অভাব অনুভব করবে, এবং শুক্রাণুর অভাবে এটা কি হবে, তার মানে রক্তপাতের মাধ্যমে ডিম্বাণু এবং তার জরায়ুর কিছুটা অংশ বাইরে বেরিয়ে যাবে। আমরা একটু দেখাই, জরায়ুর কিছুটা অংশ মানে হচ্ছে, জরায়ুর কিছুটা অংশে আমি রেড কালার করেছি। রেড কালার কেন করেছি? এই জায়গাটা, যেখানটা আমি রেড কালার করেছি, এই জায়গাটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম অংশ। এই এন্ডোমেট্রিয়াম অংশে কি হয় না, এন্ডোমেট্রিয়াম অংশটা প্রতি মাসে যদি নিষেক না হয়, অর্থাৎ প্রতি মাসে যে মানে মাসটা, সেই মাসটাতে যদি ওই মহিলাটা নিষেক না করে, চলিত ভাষায় বললে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্স না করে, সেক্ষেত্রে কি হবে, শুক্রাণু তাহলে আসছে না, মানে মেল পার্টনারের থেকে বা তার হাজব্যান্ডের বডি থেকে শুক্রাণু আসছে না। তাহলে শুক্রাণু যদি না আসে, সেক্ষেত্রে কি হবে, এই যে রেড অংশটা দেখছেন, বা এই যে রেড অংশটা তোমরা দেখছো, ছাত্রছাত্রীদের বলছি, তো এই এন্ডোমেট্রিয়াম অংশটা ছিঁড়ে পড়ে যাবে। এন্ডোমেট্রিয়াম অংশটা ওই মাসিকের সাথে, ব্লিডিং এর সাথে ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে তার এবং ডিম্বাণুটাও নষ্ট হয়ে যাচ্ছে তার সাথে। এখন ব্যাপার হলো যে ধরা যাক এরকম করতে 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 যে কোনো একটা মাসে সেই মেয়েটা যে মাসে ঠিক করলো যে বেশ কিছু বছর পর সেই মহিলাটা যদি যখন ঠিক করবেন যে আমি এবার মা হতে চাই, তখন তাহলে শুক্রাণুটা গেছে। তাহলে শুক্রাণুটা যখন এই জায়গাটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, এই জায়গাটার মাধ্যমে যখন শুক্রাণুটা গেল, শুক্রাণুটা গিয়ে কোথায় যাবে, শুক্রাণুটা গিয়ে যদি এই মানে ডিম্বাণুর সাথে নিষেক ঘটায়, তাহলে একরকম রেজাল্ট হবে, যদি ডিম্বাণুর সাথে নিষেক না ঘটায়, তাহলে আর একরকম রেজাল্ট হবে। নিষেক ঘটুক বা না ঘটুক, ঘটলে একরকম ঘটনা ঘটবে, না ঘটলে আর একরকম ঘটনা ঘটবে। এই যে ডিম্বাশয়টা দেখছেন, এই ডিম্বাশয় প্রতি মাসে একটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? ধরা যাক এই মাসটায় এই ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা তৈরি হবে। তাহলে এই ডিম্বাশয়ের ক্ষেত্রে কি হবে, মেয়েদের ডিম্বাশয়ে বেশ কিছু ছোট ছোট, বলতে পারেন এক ধরনের থলির মতো অংশ থাকে, যেগুলোকে আমরা ফলিকেল বলি। তো প্রতি মাসে কি হয়, এই 1 ডিগ্রি ফলিকেল থেকে 2 ডিগ্রি ফলিকেল বা 3 ডিগ্রি ফলিকেল তৈরি হয়, এবং এই ফলিকেলের মধ্যে, ফলিকেল হচ্ছে এই ডিম্বাশয়ের মধ্যে থাকে ছোট এরকম গোল 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 কিছু গঠন, এগুলোকে আমরা ফলিকেল বলি। এই ফলিকেলের মধ্যে মানে কোনো একটা ফলিকেল যেটা হচ্ছে, দেখুন সব কটা ফলিকেল পরিণত হবে না, মানে আমি যদি আরো সহজ ভাষায় বলি যে এই ডিম্বাশয়ের মধ্যে আছে অনেকগুলো ফলিকেল, ছোট ছোট থলির মতো গঠন, তার মধ্যে যে কোনো একটা ফলিকেল প্রতি মাসে ম্যাচিওর হবে, পরিণত হয়, এবং পরিণত যখন সে হতে থাকছে, এই ফলিকেলের মধ্যে থাকে উসাইট বলা হয়। ফলিকেলের মধ্যে থাকে উসাইট, এখানে মানে তৈরি হতে থাকে প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট। তাহলে এর মধ্যে কি আছে, এটা হচ্ছে ফলিকেল,
এবং ফলিকেলের মধ্যে, ফলিকেলটা একটা আবরণের মতো, তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে 2 ডিগ্রি উসাইট, সেকেন্ডারি উসাইট। এবার কি হবে, মানে প্রতি মাসে যে ধরুন একটা ফলিকেল ম্যাচিওর করছে, একটা ফলিকেল পরিণত হচ্ছে, তাহলে সেই ফলিকেল থেকে এই 2 ডিগ্রি উসাইটটা বেরিয়ে আসবে। সেই ফলিকেল থেকে 2 ডিগ্রি উসাইটটা সাধারণত বেরিয়ে আসে, বেরিয়ে এসে সেটা এই জায়গায় চলে আসে, সেটা এই জায়গায় চলে আসে হলো। এবং আর একটা চেঞ্জ ঘটে, সেটা কি চেঞ্জ ঘটে, এটা তো আমি বললাম যে ডিম্বাশয় কি হচ্ছে। আপনারা যদি এই জায়গাটা দেখেন, এই জায়গাটাকে বলা হয় জরায়ু, জরায়ুর এন্ডোমেট্রিয়াম অংশটাকে যদি দেখেন, তাহলে এখানেও একটা চেঞ্জ হয় যে মানে এই এন্ডোমেট্রিয়াম অংশটা বুঝে যায়, কিভাবে বুঝবে আমি পরে এক্সপ্লেন করছি। এন্ডোমেট্রিয়াম অংশটা বুঝে যায় যে এই মাসে কি নিষেক হয়েছে কি হয়নি। যদি নিষেক হয় তাহলে এই যে এন্ডোমেট্রিয়াম যে অংশটা এটা থেকে যাবে, তাহলে এন্ডোমেট্রিয়ামের যে অংশটা সেটা নষ্ট হবে না, থেকে যাবে। আর যদি নিষেক না হয় তাহলে এন্ডোমেট্রিয়ামের অংশটা দেহ থেকে বা এই স্ত্রী জননতন্ত্রের অংশ থেকে ঝরে পড়ে যাবে, বা ঝরে পড়ে যাবে না বলে বলবো যে মানে ছিঁড়ে পড়ে যাবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে কি কি চেঞ্জ হলো বোঝা গেল। এইবার আমি আবার এই গ্রাফটায় ফিরে আসি। এই গ্রাফটা আমরা ধরা যাক আজকে হচ্ছে একটা মেয়ের পিরিয়ড শুরু হচ্ছে, আজকে হচ্ছে 0 ডে বা 1 ডে 1 এরকম ভাবতে পারেন। তাহলে ডে 1 এর সময় কি হচ্ছে যে তার আগের মাসে নিশ্চয়ই মহিলাটা নিষেক হয়নি। তাহলে নিষেক না হওয়ার জন্য, যদি নিষেক না হয়ে থাকে তাহলে এই এন্ডোমেট্রিয়াম স্তরটা কি হবে, যেখানটা আমি লাল করেছি সেটা এবার ছিঁড়ে পড়ে যাবে। যেই ছিঁড়ে পড়ে গেল তার মানে সোজা কথা হচ্ছে রক্ত জালক যদি ছিঁড়ে যায়, আমাদের সামান্য কেটে ছিঁড়ে গেলেই পায়ে কোনো পিন ফুটলেই আমাদের কতটা ব্যথা লাগে আপনি বুঝতে পারছি। মানে রক্ত জালকের আস্তরণ যখন পুরোটা ছিঁড়ে যাচ্ছে তখন কতটা যন্ত্রণা হতে পারে, এটা কিন্তু মেয়েরা ছাড়া হয়তো আমরা ছেলেরা অতটা বুঝতেও পারবো না। ঠিক আছে, এবার এই সময় কি হচ্ছে, রক্ত জালক ছিঁড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে অত্যন্ত ব্লিডিং হচ্ছে, অত্যন্ত রক্তপাত হচ্ছে, যেটা হচ্ছে 0 থেকে 5ম দিন পর্যন্ত। সাধারণত কারো ক্ষেত্রে 6 দিনও হতে পারে, কারো ক্ষেত্রে 3 দিনও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যে দশাটা, এই দশাটাকে বলা হয় মেনস্ট্রুয়াল দশা। এই দশাটাকে কি বলা হয়, মেনস্ট্রুয়াল দশা, বা চলিত ভাষায় এই সময়টাকেই পিরিয়ড বলা হয়। যে পিরিয়ড চলছে মানে হচ্ছে এই সময়টার কথা বোঝানো হয় 0 থেকে 5ম দিন পর্যন্ত। এবার এই টোটাল সাইকেলটা কেন হয় না, মেয়েটির শরীর মেয়েটাকে মা হওয়ার জন্য পরিণত করে দিয়েছে, অর্থাৎ তার বয়ঃসন্ধি যেহেতু মানে হয়ে গেছে, এটা বায়োলজিক্যালি সে কিন্তু মা হতে পারে। তাহলে এইবার ধরা যাক 0 থেকে 5ম দিন পর্যন্ত তার মেনস্ট্রুয়াল ফেজ হয়ে গেল, তাহলে পরের সাইকেলের জন্য, পরের মাসের চক্রের জন্য এই 6ষ্ঠ দিন থেকে 13তম দিন পর্যন্ত শরীরটা কিন্তু আবার নতুন করে প্রিপারেশন শুরু করবে। মানে আগের বার ফেল হয়েছে, কিসে ফেল হয়েছে না, মানে প্রেগনেন্ট হতে ফেল হয়েছে, তাহলে নেক্সট বারের জন্য শরীর কিন্তু এরকম ভাবে চেষ্টা করেই যাবে যে প্রত্যেক মাসেই সাইকেলটা রিপিট হবে এবং যে মাসে প্রেগনেন্সি হবে সেটা হবে। তো তার মানে কি হলো, 5ম দিন পর্যন্ত মেনস্ট্রুয়াল দশা হয়ে গেল, তারপর ব্লিডিং কমে গেল বা ব্লিডিং বন্ধ হয়ে গেল, তারপর 6ষ্ঠতম দিন থেকে 13তম দিন পর্যন্ত আবার নতুন করে ওই যে এন্ডোমেট্রিয়াম, যেটা আমি লাল কালারের যেটা এঁকেছিলাম, যেটা নষ্ট হয়ে গেছিল, এই 5ম দিন থেকে 13তম দিন পর্যন্ত আবার সেটা নতুন করে তৈরি হতে শুরু করে কিছু হরমোনের প্রভাবে। ঠিক আছে, কিছু হরমোনের প্রভাবে সেটা তৈরি হতে শুরু করে এবং 14তম দিন নাগাদ ডিম্বাণু নিঃসরণ হয়। মানে নতুন পরের সাইকেলের, পরের চক্রের জন্য ডিম্বাণুটা নিঃসরণ হয়। ঠিক আছে, এই ভিডিওটা যেহেতু অনেকেই জেনারেল অডিয়েন্স দেখবেন, বা আমি আমার রিয়াকশন ভিডিও টাইপের বলে করতে চাইছি, আমি খুব বেশি এখানে হরমোনাল ডিটেলসে আমি যাচ্ছি না। তো এই ভিডিওটা আপনারা দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, বা মানে আমি জিনিসটাকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এরপর আমার ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো, তোমরা হরমোনাল ব্যাপারটাও ডিটেলসে জানতে চাও কিনা কমেন্ট করে জানাবে, তাহলে আমি এর ভিডিওটা খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্টে আমি একটু বায়োলজিক্যাল ব্যাপারগুলো আরো ডিটেলসে আলোচনা করবো। এই ভিডিওটায় যেহেতু হয়তো অনেকেই সাধারণ মানুষ দেখতে পারেন, সেই জন্য খুব বেশি বায়োলজিক্যাল ব্যাপারগুলো আমি আলোচনা করছি না। তাহলে কি হলো, 6 থেকে 13তম দিন পর্যন্ত নতুন করে তৈরি হলো। কি তৈরি হলো, আবার ওই এন্ডোমেট্রিয়াম স্তরটা তৈরি হচ্ছে, এবং স্তরটা তৈরি হচ্ছে বলি মানে বেড়ে চলেছে, বেড়ে চলাকে ইংরেজিতে প্রলিফারেট বলে। এই জন্য এই দশাটার নাম হচ্ছে প্রলিফারেটিভ দশা। 14তম দিনে কি হবে, 14তম দিনে সাধারণত 14তম দিনেই দেখা যায়, এবার কোনো মেয়ের ক্ষেত্রে সেটা ভ্যারি করতে পারে, পাল্টাতে পারে। 14তম দিনে হবে ডিম্বাণু নিঃসরণ। কি হবে, এই দশাটায়, এই সময়টায় হয় ডিম্বাণু নিঃসরণ। ডিম্বাণু নিঃসরণ হয়ে কি হবে,
কোথা থেকে ডিম্বাণুটা নিঃসরণ হবে? ওই যে একটু আগে বলেছিলাম যে একটা মানে একটা ফলিকেল, একটা থলির মতো আছে, সেই ফলিকেল থেকে, যে ফলিকেলটার এখন নাম হবে গ্রাফিয়ান ফলিকেল, সেই গ্রাফিয়ান ফলিকেল থেকে ডিম্বাণুটা বেরোবে। ডিম্বাণুটা বেরিয়ে সেটা এই জায়গাটায় এসে ওয়েট করবে। হলো, এবার ওই জন্য বলা হয় যে ধরুন ডিম্বাণুটা নিঃসরণ হয়ে যাওয়ার পর মানে 14 থেকে মোটামুটি 16, 17, 18 এই সময়টা কিন্তু খুব ফার্টাইল পিরিয়ড বলে। মানে কোনো দম্পতি বিয়ের পর যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন, তো ডাক্তাররা সাধারণত এই সময়টায় পরামর্শ দেয় যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য। তো এটা হলো ব্যাপার। এবার তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়েছি? 14 পর থেকে 17, 18 এই সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, এততম দিনে দাঁড়িয়ে আছি। তো এবার দেখা যাক যে এই সময়টায় আর কি পরিবর্তন হয়। অলরেডি তখন ওভিউলেশন হয়ে গেছে, মানে ডিম্বাণু বেরিয়ে গেছে। তো ডিম্বাণু নিঃসরণ যেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোথা থেকে নিঃসরণ হয়েছে? এই ধরনের একটা থলি থেকে, বললাম যে থলিটা থেকে, যে থলিটার নাম এতক্ষণ পর্যন্ত ছিল গ্রাফিয়ান থলি বা গ্রাফিয়ান ফলিকেল, সেই থলিটা এখন ফেটে গেছে। সেই থলিটা ফেটে গিয়েই তো ডিম্বাণুটা নিঃসরণ হয়েছে। তখন এই অংশটা, এর নামটা পাল্টে হয়ে যাবে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম। এবার এই কর্পাস লুটিয়াম তখন কি করবে? এক ধরনের হরমোন ক্ষরণ করবে, যে হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের জন্য এই এন্ডোমেট্রিয়াম স্তরটা, যে এন্ডোমেট্রিয়াম স্তরটা এতক্ষণ এরকম সময় তৈরি হচ্ছিল, সেটা কিন্তু নষ্ট হবে না, বেশ কিছু দিন এটা কিন্তু থেকে যাবে। কেন থেকে যাবে? যে শরীর যেন দেখতে চাইছে যে এই মাসে কি প্রেগনেন্সি এসেছে, এই মাসে কি নিষেক হয়েছে, বা এই মাসে শুক্রাণু ডিম্বাণুর মিলন কি হয়েছে না হয়নি। কারণ শুক্রাণু ডিম্বাণুর মিলন হলে তবেই বাচ্চা হবে, তবেই প্রেগনেন্সি আসবে। ঠিক আছে? তো এই সময়টা শরীর দেখার জন্য এই টাইমটা নেয়। তো তার মানে এই জন্য এই সময়টাকে, মানে 14 থেকে 27, 28 এই যে সময়টা, এই সময়টা প্রোজেস্টেরন বেশি থাকে, এবং প্রোজেস্টেরন বেশি থাকার জন্য এই যে এন্ডোমেট্রিয়াম স্তরটা, যেটা তৈরি হলো নতুন করে, সেটা কিন্তু নষ্ট হয় না, সেটা কিন্তু মেনটেন হয় এই সময়টা, সেটা কিন্তু থেকে যায়। এই জন্য এই দশাটাকে বলা হয় লুটিয়াল দশা। বায়োলজির ভাষায় এই দশাটাকে বলা হয় লুটিয়াল দশা। এবার এরকম করতে করতে 28তম দিন চলে এলো। 28তম দিন চলে আসার পর শরীর যদি সিগন্যাল পায় যে না, এই মাসে নিষেধ হয়নি, তখন কি হবে? আস্তে আস্তে প্রোজেস্টেরনটা কমতে থাকবে। যেই প্রোজেস্টেরনটা কমতে থাকবে, সঙ্গে সঙ্গে নতুন পরের মাসের এটা আবার রিপিট হবে। মানে এরপর এখান থেকে আবার নেক্সট মান্থের 0 শুরু হয়ে যাবে, 0 ডে শুরু হয়ে যাবে, 0 থেকে 5। তাহলে অতএব আবার যে নতুন করে এন্ডোমেট্রিয়াম তৈরি হলো, সেই এন্ডোমেট্রিয়ামটা আবার মানে ছিঁড়ে বেরিয়ে আসবে, মানে নেক্সট মান্থের রক্তপাতটা হবে। কিন্তু বোঝা গেল তো যে কতটা একটা সহজ শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যেকটা মেয়ের দেহে ঘটে চলে। তাহলে এক্ষেত্রে মমতা শঙ্কর যিনি যে কথাটা বলছেন, সেটা কিন্তু এটা কোনো লুকোছাপার ব্যাপার নয়, এটা কিন্তু একটা সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো এটা লজ্জা পাওয়ারও কিছু নেই। এবং আমি গত কয়েকদিন আগে দেখছিলাম পেপারে যে সুন্দরবন এলাকায় এরকম মানে সচেতনতার অভাবে একটি মানে বালিকা, ছোট মেয়ে, মানে যার সদ্য পিরিয়ড শুরু হয়েছে, সে কিন্তু মানে অত্যধিক ব্লিডিং এর জন্য মারা গেছে। সেই কারণে এই ধরনের কমেন্টকে আমার এই ভিডিওটা মানে আপনাদেরকে বলবো একটু শেয়ার করে দিন, যাতে এটা আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং যারা আমি এই ভিডিওটা যেন একটা সচেতনতামূলক কাজ করে, যেটা একদম একটা নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটাকে বরঞ্চ মানে মা বাবাদের সতর্ক থাকা উচিত, বা বাচ্চাকে ঠিকঠাকভাবে বোঝানো উচিত যে এটা কিন্তু একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং এর জন্য না হলে কি হয়, বাচ্চাদের মধ্যে ধরুন মানে যদি একটা সেই রাগ ঢাক করে ব্যাপারটাকে বলা হয়, এটা তাকে সহজভাবে জানালে সে সহজভাবে জিনিসটা জানতে পারবে। না হলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সুন্দরবনের বাচ্চাটার মতো সুন্দরবনের বাচ্চাটা কিন্তু মানে অত্যধিক রক্তপাতের ফলে মারা পর্যন্ত গেছিল। তো সেই রকম ঘটনা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেখানে এই ধরনের কমেন্ট যেটা উনি করেছেন একদমই কাঙ্ক্ষিত নয় বলে আমার মনে হয়। অ্যাজ এ বায়োলজি টিচার আমার মনে হয় এটা সতর্ক করা সবাইকে দরকার। এবং এরপর আমি আর ছোট্ট করে দু একটা কথা বলবো, জাস্ট একটু হরমোন নিয়ে দু একটা কথা বলবো এই প্রসঙ্গে। তবে ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এই ভিডিওটা হরমোন নিয়ে আরো ডিটেলসে জানতে চাইলে আমাকে বলবে, আমি এর একটা নেক্সট পার্ট বানিয়ে দেবো, যেটা শুধুমাত্র প্রপার বায়োলজিক্যাল আরো ডিটেলিংটা যেখানে থাকবে। এই ভিডিওটা আমি খুব বেশি বায়োলজিক্যাল ডিটেলসে কিন্তু যাচ্ছি না, যেহেতু অনেক সাধারণ মানুষও দেখতে পারেন।
তো এবার দেখো যেটা বলছিলাম হরমোনের ব্যাপারটা, এই যে সময়টা 0 থেকে 5ম দিন পর্যন্ত যে সময়কালটা আছে, এই সময়টা সাধারণত একটা হরমোন নিঃসরণ হয় যেটাকে বলা হচ্ছে এফএসএইচ। কি হয়? এফএসএইচ হরমোনটা এই সময়, এফএসএইচ হরমোনের প্রভাবে, এফএসএইচ হরমোন এর পরপরই এফএসএইচ হরমোনের প্রভাবে এরা হচ্ছে, এফএসএইচ এর পুরো নাম কি? ফলিকেল স্টিমুলেটিং হরমোন। ফলিকেল মানে কি? ফলিকেল মানে হচ্ছে থলি, অর্থাৎ ফলিকেলকে যে স্টিমুলেট করবে, ফলিকেলকে বৃদ্ধিতে যে মানে সাহায্য করবে। তাহলে এ কি করছে? ফলিকেলগুলোকে সাহায্য করে, ফলিকেলগুলোকে বৃদ্ধিতে সাহায্য করছে। এই ফলিকেলগুলো থেকে, ফলিকেল বা থলির মতো গঠনগুলো থেকে এরপর ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। কি হয়? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। এই ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের জন্য ইস্ট্রোজেন মানে এন্ডোমেট্রিয়ামের যে স্তরটা নতুন করে তৈরি হতে শুরু করে, কারণ আগের মাসের এন্ডোমেট্রিয়াম স্তরটা তো নষ্ট হয়ে গেছে, ওই লাল লেয়ারটা, লাল স্তরটার কথা বলছি আর কি। তো সেটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে আবার নতুন করে তো তৈরি করতে হবে। একবার ফেল করলে সে তো নেক্সট টাইম শরীর আবার চেষ্টা করবে যে নেক্সট টাইম যদি প্রেগনেন্সি হয়, ঠিক আছে? তাহলে ইস্ট্রোজেনটা তখন কি হবে না, নতুন করে ওই লাল স্তরটা বা এন্ডোমেট্রিয়াম স্তরটা তৈরি করতে শুরু করবে। এবার যখন এরকম তৈরি হবে একটা সময়ের পর, এরপর এই ইস্ট্রোজেনের প্রভাবে এই স্তরটা যখন তৈরি হচ্ছে, এমন সময় দিন কয়েক বাদে এলএইচ হরমোন বেড়ে যায়। এলএইচ হরমোন বেড়ে যায়, যেটা এই 14তম দিন নাগাদ হয়। বায়োলজির ভাষায় এটাকে এলএইচ সার্জ বলা হয়। কি বলা হয়? এলএইচ সার্জ, এলএইচ সার্জ বলা হয় বায়োলজির ভাষায়। তাহলে এই এলএইচ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং এই এলএইচ এর কাজের পর এরপর কর্পাস লিউটিয়াম গঠনটা থেকে, যেটা আমি বললাম কর্পাস লিউটিয়াম গঠনটা থেকে সাধারণত 3টে হরমোন ক্ষরণ হয়। প্রধান যেটা হচ্ছে প্রোজেস্টেরন, এখানে আরেকবার এখান থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে এবং এখান থেকে ইনহিবিন বলে আরেকটা হরমোন ক্ষরণ হয়। ইনহিবিন বলে আরেকটা হরমোন ক্ষরণ হয়। এই প্রোজেস্টেরনটা যতক্ষণ না পরিমাণটা কমছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেক্সট পিরিয়ডটা হবে না, ঠিক আছে? মানে কেন হবে না? কারণ এই ধরা যাক ওই মাসে মহিলাটা মানে আনপ্রোটেক্টেড সেক্সের জন্য ওই মহিলাটা ওই মাসে প্রেগনেন্ট হয়েছে। তাহলে প্রেগনেন্ট হলে প্রোজেস্টেরন লেভেলটা কিন্তু আর কমবে না, আর না কমলে এন্ডোমেট্রিয়াম স্তরটা আর ছিঁড়বে না। এন্ডোমেট্রিয়াম স্তর যদি না ছেড়ে তাহলে কিন্তু নেক্সট মান্থে আর পিরিয়ড হবে না। ওই জন্যই একটা মহিলা প্রেগনেন্ট হলে কিন্তু তার নেক্সট মান্থে পিরিয়ডটা কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এইভাবে সাধারণত হরমোনের মাধ্যমে এই টোটাল জিনিসটা কন্ট্রোলড হয়, ঠিক আছে? এবার হরমোনের বিভিন্ন গ্রাফ দেখানো যায়, সেটা আমি আর এই ভিডিওতে বললাম না। আমি একটা খুব সহজভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে এই স্যানিটারি ন্যাপকিনের যে কনসেপ্টটা বা এই যে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের কোনো ব্যাপারই নয়। কারণ মানে এই ধরনের কমেন্ট একদমই কাঙ্ক্ষিত নয় ওনার মতো মানুষের কাছ থেকে। তো কারণ এটা একদম একটা সাধারণ বায়োলজিক্যাল ব্যাখ্যা বা সাধারণ বায়োলজিক্যাল একটা ঘটনা, যেটা সকল মেয়েদের জানা উচিত এবং ছেলেদেরকেও ব্যাপারটা জানা উচিত। এবং এটা সাধারণ একদম একটা ঘটনা, যেটা মানে কোনো লুকোছাপার কোনো কিন্তু এখানে ব্যাপার নেই। আমি আমার মতামতটা শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, বা ছাত্রছাত্রীরা তোমরাও জানিও। বা এই বায়োলজি রিলেটেড নতুন এই চ্যানেলে আমি বিভিন্ন সচেতনতামূলক ভিডিও করে থাকি এবং ক্লাস 9 থেকে 12 এবং নিট বায়োলজির বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।